মুভি শুরুতে আমরা দেখি তিথি প্যারাসিলিং করছিল থাইল্যান্ডের পাতায়াতে। শুটিংয়ের জন্য সে এখানে এসেছে। তখন সে ঢাকাতে থাকা তার হাজবেন্ড ফারহানকে ফোন করে, বলে মানুষের কলহল থেকে দারুণ লাগছে ফারহান। ফারহান তখন বলে তাহলে তুমি এনজয় করো, আমি ফোন রাখি। তিথি তখন বলে রেখো না, আমরা তো সব সময় কথা বলি গাড়ি থেকে, বেডরুম থেকে, মেকআপ রুম থেকে, আকাশ থেকে তো কখনো বলি না। ফারহান বলে তুমি পাতায়াতে প্যারাসিলিং করছো আর ঢাকায় বসে আমার হাত কাঁপছে। এরপর তিথি ফারহানকে বলে কিছু ডলার পাঠিয়ে দিও, আমার ক্রেডিট কার্ড কাজ করছে না। আর বলে আমি 2 দিনের মধ্যে ফিরে আসছি। তারপর তিথি ফারহানের দেওয়া টাকা তুলতে যায়। সে টাকা তুলে ফিরে আসছিল, তখন তার পিছনে একজনকে একটু অন্যরকম লাগে, তাই সে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। তবে দেখা যায় কেউ একজন তার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তারপর সেখানে থাকা একজন বাংলাদেশি তার ব্যাগ উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেয়। তখন তিথিকে তার আশেপাশে থাকা মানুষ ঘিরে ধরে ছবি তুলতে থাকে। একজন বলে আপা, আমি আপনার অনেক বড় ফ্যান, তবে আমার একটা কমপ্লেইন আছে। আপনার বিয়ে হয়েছে 10 বছর, তবে বাচ্চা নেন না কেন? একথা শুনে সে অনেক বিব্রত বোধ করে। তো দেখা যায় তিথি ঢাকায় ফিরছে। গাড়িতে থাকা 2টি পুতুলের ছবি সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। এটা দেখে তার ফ্যান ফলোয়াররা মজা ঠাট্টা করতে থাকে, বলে বাচ্চা না নিয়ে পুতুল পালছেন, আপনাদের কি শারীরিক সমস্যা? কেউ বলে আপনাদের এখন 3টা বেবি থাকার কথা। এরপর দেখা যায় তারা একজন ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার তাদের বলে আপনারা কি এর আগে কখনো ট্রাই করেছেন? তিথি বলে না, ক্যারিয়ার নিয়ে এত ব্যস্ত ছিলাম যে এবছর সে বছর করে আর নেওয়া হয়নি। লাস্ট লকডাউনের সময় মনে হলো ইটস দ্য রাইট টাইম ফর বেবি। ডাক্তার তাদের তখন কিছু টেস্ট দেয়। পরের দিন তারা দুইজনেই টেস্টগুলো করায় এবং বাসায় এসে তিথি আবারও প্রেগনেন্সি টেস্ট করে, তাও নেগেটিভ আসে। এতে তিথির খুব মন খারাপ হয়। তারপর সে ডাক্তারকে টেস্টের রিপোর্টগুলো দেখায়। ডাক্তার বলে তিথি, আমি যে আপনাকে শুধু পেশেন্ট হিসেবে দেখি তা নয়, আপনার একজন ফ্যানও বটে, তাই সত্যি কথাটা বলতেই হয়। আপনার যা কন্ডিশন তাতে আপনার কনসেপ্ট করার সম্ভাবনা প্রায় অসম্ভব। এতে তিথি অনেক হতাশ হয়ে যায়। বাসায় আসলে ফারহান তাকে অনেকভাবে সান্ত্বনা দিতে থাকে, বলে আমাদেরকে বাচ্চা নিতেই হবে কেন? মানবজাতি এতদিন ধরে পৃথিবীতে আসে, পৃথিবীর কি কোনো উপকার তারা করেছে অপকার ছাড়া? এভাবে ফারহান আর কি তাকে সান্ত্বনা দিচ্ছিল। তারপর দেখা যায় তিথি তার অসুস্থ মাকে নিয়ে আসতে গেছে। তার মা তার সাথে আসতে চায় না, বলে তুমি কি আমার কথা শুনো, আমি তোমার কথা শুনবো। তাও তার মা তার সাথে আসে। এসে দেখা যায় নামাজ পড়ার আগে তিনি ঘর থেকে সব পুতুলগুলো সরিয়ে ফেলছে। তিথি ঘরে এসে দেখে সব পুতুল এমন ফেলানো। তখন তিথি কিছুটা রাগ করে। তিথির মা তখন চলে যেতে চায়। কাজের মেয়েকে বলে একটি উবার ডেকে দিতে। তিথি তখন বলে মা, তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবা না? তার মা বলে এই জাহান্নামের বাড়িতে আমি আর থাকতে পারবো না, যখন বাচ্চা নিবা বাড়িতে ফেরেশতা আসবে তখন এসে থাকবো। দেখা যায় তিনি রাতে সেখান থেকে চলেই যায়। এরপর তিথি আবারও সেই ডাক্তারের সাথে দেখা করে, বলে আমি যদি অন্য কারোর থেকে এগ নিই তাহলে বাচ্চা কি আমার মতো হবে? ডাক্তার বলে যে না, আপনার হাজবেন্ড বা তার পরিবারের কারোর মতো কিছুটা হবে। তিথি বলে আচ্ছা, বাচ্চার স্বভাব চরিত্র কি আমাদের মতো হবে? ডাক্তার বলে এটা নির্ভর করে বেবি কোন পরিবেশে গড়ে উঠবে। এরপর ফারহানের কাছে তিথি চৈতি ম্যাডামের নাম্বার চায়। ফারহান বলে ফোনে আসে, নিয়ে নাও। তিথি ফারহানের ফোন হাতে নিলে দেখে ফারহানের এক্স গার্লফ্রেন্ড জুইয়ের SMS। জুই তাদেরকে এগ দিতে রাজি ছিল, তবে এক্স গার্লফ্রেন্ডের এগ তিথি অ্যাকসেপ্ট করবে কিনা এটাও একটা বিষয়। এটা দেখে তিথির অনেক মন খারাপ হয়ে যায়। তবে ফারহান এটা পরে বুঝতে পারে জুইয়ের SMS হয়তো তিথি দেখেছে, তখন সে SMS গুলো ডিলিট করে দেয়। এরপর দেখা যায় ফারহান অফিসে। তখন তিথি তাকে ফোন দিয়ে বলে ফারহান, তুমি এটা কি করেছো? ফারহান বলে কি করছি? তিথি বলে তুমি কি করেছো তুমি জানো না? 1 ঘন্টার মধ্যে বাসায় চলে আসো। ফারহান এতে অনেক ভয় পেয়ে যায়। সেভাবে জুইয়ের ব্যাপারটা হয়তো তিথি জেনে গেছে, তাই জুইকে বলে তুমি আমার সাথে আর কমিউনিকেশন রেখো না। তারপরে বাসায় চলে আসে। এসেই দেখে তিথি নেই। কাজের মেয়েকে বলে তোর ভাবি কই? বলে ভাবি আপনাকে বাসায় থাকতে বলেছে। তারপর তিথি আসে। ফারহান বলে কি হয়েছে, কিছু তো বলো। তখন তিথি ফারহানের ফোনে একটা ফটো পাঠায়। ফারহান দেখে তার প্রেগনেন্সি পজিটিভ এসেছে। ফারহান তো অবাক হয়ে যায়। এতে তারা দুইজনই অনেক খুশি হয়। তো তারা একদিন একসাথে ডিনার করছিল। তখন তিথিকে মারিয়া নামের একজন ফোন দেয়, দিয়ে বলে নেটফ্লিক্সের একটা মুভির জন্য ডিরেক্টর আপনাকে পছন্দ করেছে, আপনি কি কাজটা করার জন্য আগ্রহী? তিথি বলে অবশ্যই। তিথির মা তিথিকে বলে এমন হলিউড বলিউড অনেক আসবে, এখন যে আসছে তাকে সময় দাও। তার মা আসলে তার বাচ্চার কথা বলছিল। তিথি তখন সেই ডাক্তারকে ফোন দেয়। ডাক্তার বলে যে প্রথম 3 মাস তো তোমার জন্য একটু রিস্কি হয়ে যায়। তারপরও তিথি মারিয়াকে ফোন দিয়ে বলে মুভির কন্ট্যাক্ট পেপারগুলো মেইল করে দিতে, আমি লাইন প্রডিউসারের অফিসে গিয়ে সাইন করে আসব। তারপর দেখা যায় তিথি তাদের বাচ্চার কথা চিন্তা করে আর কন্ট্যাক্ট পেপারে সাইন করে না, আর সে মুভিটা করে না। তো বাবা আর নানির যত্নে তিথির গর্ভে বড় হতে থাকে তাদের সন্তান। একদিন রাতে দেখা যায় তিথি খুব অসুস্থ হয়ে পড়ে।
তখন বাইরে খুব বিকট আওয়াজ হচ্ছিল, এতে তিথির অনেক অসুবিধা হয়। ফারহান তখন দারোয়ানের কাছে ফোন দিয়ে বলে এত আওয়াজ আসছে কোথা থেকে। দারোয়ানও কিছু বুঝতে পারে না। তারপরে ফারহান নিজে বের হয়ে যায় কোথায় কি হচ্ছে তা দেখতে। এদিকে ফারহান ফিরে আসছে না দেখে তিথি বারবার ফারহানকে ফোন দিতে থাকে, তবে তাকে ফোনে পাচ্ছিল না। একটু পর সব আওয়াজ থেমে যায়। তখন তিথির ফোন একটা মেয়ে ধরে। মেয়েটা বলে এটা ফারহানের ফোনও হতে পারে, আবার ফারিয়ার ফোনও হতে পারে। তারপরে ফোনটা কেটে দেয়। তিথি আবারও ফোন দিতে থাকে, তবে বন্ধ পায়। এতে তিথি ও তার মা দুজনেই খুব অস্থির হয়ে ওঠে। তারপরে তিথি বাসার দারোয়ানকে নিয়ে থানায় আসে এবং এসআইকে সব খুলে বলে। পুলিশ বলে আমরা বিষয়টা দেখছি, আপনার এই অবস্থায় এখানে থাকা ঠিক হবে না, আপনি বাসায় চলে যান। তিথি বলে থ্যাঙ্কস, আমাকে নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনারা প্লিজ আমার হাজবেন্ডকে খুঁজে বের করেন, তার নাম্বার ট্র্যাক করেন। পুলিশ তখন বলে ম্যাডাম আমরা চাইলেই কারণ নাম্বার ট্র্যাক করতে পারি না, ওসি স্যার আসলে অনুমতি নিয়ে তারপরে। তিথি তখন লাইভে গিয়ে বলে পুলিশ আমার হাজবেন্ডকে খোঁজার জন্য সাহায্য করলো না, তারা নাম্বার ট্র্যাক করলে খুব সহজেই বের করতে পারত, তবে তা করলো না। আপনারা যারা উপর মহল থেকে আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমাকে একটু সাহায্য করেন। তিথির এই লাইভটা তখন ওসি সাহেবও দেখছিল। তারপরে ওসি সাহেব থানায় আসলে তিথিকে বলে আপনি আগে ভিডিওটি ডিলিট করেন, না হলে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। তিথি বাধ্য হয়ে লাইভটা ডিলিট করে দেয়। ওসি তখন বলে আপনি থানায় আসলে আমাদের টিম আপনাকে সাহায্য করেছে, আপনি হাসি মুখে মেনে নিয়েছেন। আপনি নাম্বার ট্র্যাক করতে বললে তারা না বলে, এটা আপনার ভালো লাগেনি, আর আপনি লাইভে গিয়েছেন, এটা কি ঠিক? তিথি বলে আচ্ছা ভাইয়া এটা ঠিক না, আপনি আমার হাজবেন্ডকে খুঁজে বের করেন। ওসি সাহেব তখন দায়িত্বরত পুলিশদেরকে জানায়, তারা খুঁজতে থাকে। আর তিথি কলা রুটি খেয়ে থানাতেই রাতটা পার করে দেয়। তারপরে দেখা যায় সকালে পুলিশ ফারহানকে থানায় নিয়ে আসে অস্ত্রসহ। তিথি তখন ওসি সাহেবকে বলে আমি আমার হাজবেন্ডকে খুঁজতে এখানে এসেছি, আর আপনারা ওনাকেই ধরে এনেছেন। ওসি তখন ডিউটিরত পুলিশকে বলে আপনি আজহার সাহেবের বাসা থেকে ফারহানকে নিয়ে এসেছেন? পুলিশ বলে হ্যাঁ স্যার। ফারহান সাহেব বন্দুক নিয়ে আজহার সাহেবের বাড়িতে আক্রমণ করে এবং বাড়ির গার্ডকে মেরে আহত করে দেয়। তারপরে তিথি ফারহানের সাথে কথা বলে, জিজ্ঞাসা করে কি হয়েছে। ফারহান তখন বলে রাতে সে ওই বাড়িতে গিয়েছিল যেখান থেকে আওয়াজ হচ্ছিল, সেখানে গিয়ে দেখে তারা পার্টি করছিল। ফারহান তাদেরকে ধমক দেয়, তবে সেখানে থাকা লোকজনরা ফারহানকে জোর করে একটি ঘরে বন্দি করে দেয়। আর তিথি ফোন দিলে তিথির ফোন এই মেয়েটি ধরেছিল। ফারহান তখন বলে আমার ওয়াইফ খুব অসুস্থ, ফোনটা অন্তত দেন। তারপরে দেখা যায় আজহার সাহেবের ছেলে এসে ফারহানকে তার ফেসবুক আইডি দেখিয়ে বলে এটা কি আপনি? ফারহান বলে হ্যাঁ। তখন তার বাবা আজহার সাহেবের কাছে গিয়ে বলে বাবা এই তো সেই লোক যে করোনার সময় আপনারা নিয়ে 7টা স্ট্যাটাস দিছিল এবং আপনাকে রাশিয়ান ভাষায় গালিও দিছিল, আপনি ব্যাপারটা আমার উপরে ছেড়ে দেন। তারপরে আজহার সাহেব বলে তুমি যা ভালো বুঝো তাই করো। তারপরে আজহার সাহেবের ছেলে ফারহানকে বলে শব্দে আপনার খুব সমস্যা হয় তাই না? ফারহান বলে আমার না, আমার ওয়াইফের সমস্যা হচ্ছিল। তখন তারা সবাই ফারহানের ঘরের মধ্যে অনেকগুলো পটকাবাজি মারতে থাকে আর সেগুলো জোরে জোরে ফুটতে থাকে। ফারহান কোনো রকম কানে আঙুল দিয়ে সেখানে ছিল, আর এই দিকে আজহার সাহেবের ছেলে ওই মেয়ের সাথে নাচানাচি করছিল। এইগুলো তিথি ফারহানের মুখ থেকে শুনে অনেক কান্নাকাটি করে। এরপরে দেখা যায় আজহার সাহেবের ছেলে তাদের বাসার দারোয়ানের মেয়েকে নিয়ে মিডিয়াতে ইন্টারভিউ দেয়। বলে তারা সেলিব্রিটি বলে কি তারা ক্ষমা পেয়ে যাবে, আর আমরা গরিব বলে কি আমাদের বিচার হবে না? তখন আজহার সাহেবের ছেলেও তেল মারতে থাকে, বলে আমার বাসার শব্দ ওনার বাসায় যাওয়াটা কি অপরাধ, নাকি আমার বাসায় এসে মারধর করাটা অপরাধ? তাদের এই ইন্টারভিউ তখন তিথিও দেখছিল। তারপরে দেখা যায় ফারহানকে একদিনের রিমান্ড দেওয়া হয়েছে। অন্যদিকে তিথি একজন উকিলকে নিয়ে দারোয়ানের বাড়িতে যেয়ে তার মেয়ের সাথে কথা বলে। তিথি বলে সেদিন কি হয়েছিল আমাকে সত্যটা বলো। সেই মেয়ে বলে আপা আমি আপনাকে পছন্দ করি ঠিক আছে, কিন্তু আপনার জামাই গিয়ে আমার বাবাকে মারলো, তা আমি কি বিচার চাবো না? তখন তার ফেস দেখে বোঝা যাচ্ছিল সে সত্য বলছে না। তারপর তিথি তানবীর নামে একজনকে ফোন করে এবং তাকে সব ঘটনা জানায়। তানবীর ছিল এক্স মিনিস্টারের ছেলে। তানবীর বলে আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখছি। এমনিতেই বাবা আজহার সাহেবের জন্য অনেক কিছু করেছে, আমি বললে তিনি অবশ্যই শুনবেন। এরপরে দেখা যায় তানবীর আজহার সাহেবের সাথে দেখা করে। আজহার সাহেব বলে তানবীর আমি জীবনে কোনোদিন কারোর সাথে আপোষ করিনি, এটা তুমি জানো, তোমার বাপেও জানে, তাও তুমি বলছো মামলা তুলে নিতে। তানবীর বলে জি, মামলা তুলে নিলে ঝামেলা অর্ধেক কমে যাবে। তখন আজহার সাহেবের ছেলে বলে তানবীর ভাই তাহলে আরো একটা কাজ করতে হবে, একটা মুসলেখা দিতে হবে, সেখানে লেখা থাকবে ফারহান বাসায় ঢুকে গার্ডকে মেরেছে, এবং শুধু কাগজে কলমে ক্ষমা চাইলে হবে না, আব্বার পা ধরে মাপ চাইতে হবে। আর ফারহান যে করোনার সময় আমার আব্বারে নিয়ে 7টা খারাপ স্ট্যাটাস দিছিল, তার পরিবর্তে জেল থেকে বের হয়ে আরো 7টা স্ট্যাটাস দিবে, সেখানে লিখবে আমার আব্বা জনদরদি, মানব সেবা করে, তিনি জাতীয় বীর। এরপরে দেখা যায় তিথি তাদের কথা মতো একটা মুসলেখা নিয়ে ফারহানের কাছে যায়।
ফারহান দেখে বলে, এটা কে তৈরি করে দিয়েছে তিথি? আমাকে জানতে হবে কে আমাকে অপরাধী বানানোর চেষ্টা করছে। তারপর তিথি বলে, তোমাকে তাড়াতাড়ি বের করার জন্য এছাড়া আর কোনো উপায় নেই। ফারহান বলে, আমার তো তাড়াতাড়ি বের হওয়ার কোনো দরকার নেই। তিথি তখন বলে, আমাদের তো একটা প্ল্যান ছিল তাই না? বাবু হওয়ার পর তুমি বাবুর কানে আজান দিবা, তো এখন তুমি তো এখানেই থাকতে চাচ্ছ, তাহলে বাবুর কানে আজান হুজুরি দিয়ে দিক। এইসব শুনে ফারহান কিছুটা ইমোশনাল হয়ে রাজি হয়ে যায়। জেল থেকে বের হয়ে ফারহান আজহার সাহেবের কাছে ক্ষমা চায়। আজহার সাহেব বলে, আপনার বোধহয় এইভাবে ক্ষমা চাওয়ার কথা ছিল না। তখন ফারহান পায়ে ধরে মাপ চায়। এরপরে দেখা যায় তাদের বেবি হয়েছে। তারা গাড়িতে করে আসছিল। তখন ফারহান বলে, এবারে জার্নিটা নিয়ে আমাদের একটা ছবি বানানো উচিত। তিথি বলে, নাম হবে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। ফারহান বলে, তবে শেষের সিনটা আমি রাখতে চাই না। তিথি বলে, না, লাস্টের সিনটা এমনই থাকবে, কারণ ওকে এইসব দেখেই বড় হতে হবে। তারপরে এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। সিরিজটা ছিল এক কথায় অসাধারণ। মারামারি, থ্রিলার, অ্যাকশন নেই, তবে সমাজের কিছু বাস্তব চিত্র উঠে এসেছে। প্রভাবশালী মানুষের কাছে সাধারণ মানুষেরা কিভাবে নির্যাতিত হয় কোনো অপরাধ না করেও। এখানে তো তিথি সেলিব্রিটি হয়েও তাকে কত ঝামেলা পেরোতে হলো। তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষের অবস্থাই বা কি, চিন্তা করেন। আরেকটা বিষয়, আমরা অনেক সময় অনেক জোরে জোরে বক্স বাজাই বা বাজি ফুটাই, এতে মানুষের অসুবিধা হচ্ছে কিনা এই বিষয়টা আমাদের খেয়াল করা উচিত। তো ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। আপনি চাইলে আমাদের স্পোর্টস চ্যানেলও ফলো করতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।